তা আমি শুরু করছি আর কি। আচ্ছা, তোমার ইম্পর্টেন্ট ফিচার অফ অ্যাডভান্স অ্যানালাইসিস এর ভিতরে কিছু স্পেসের নাম আছে আর কি। হ্যাঁ, এটা আমাদের প্রয়াত শিক্ষক প্রফেসর মোহাম্মদ নাসির পরিসংখ্যান বিভাগের একজন টিচার ছিলেন, ওনার তৈরি করা স্লাইড। তো সেইটা আমরা এইভাবে যদি লক্ষ্য করি যে এটা ভেক্টর স্পেস হচ্ছে সবচেয়ে বড় স্পেস, তারপরে তার উপর যদি টপোলজি দেয়া যায় তাহলে টপোলজিক্যাল ভেক্টর স্পেস হয়, তার চাইতে আরেকটু ছোট, তার চাইতে আরেকটু ছোট তোমার লিনিয়ার মেট্রিক স্পেস। যে আমাদের যে মেট্রিক স্পেস আছে তার সাথে লিনিয়ারিটি একটা বিষয় আসবে আর কি, সেটা আমরা পরবর্তীতে শিখবো। তারপরে হচ্ছে তোমার তার চাইতে ছোট হচ্ছে ব্যানাক স্পেস, এই কমলা কালার। আসলে যত তোমার অ্যানালাইসিস হয় ম্যাক্সিমাম এই এই স্পেসের মধ্যে হয় আর কি। কোনগুলো হয়, যেমন ধরো আমরা যদি বলি যে বর্তমানে যে তোমার হচ্ছে যে ক্যান্সার রিসার্চ, বা ধরো দুটো ডিএনএ সিকোয়েন্সের তুলনা। তো ডিএনএ কিন্তু ৩-৪ রকম ভাবে প্রকাশ করা যায়, তার ভিতরে একটা একটা প্রকাশ করা যায় ফাংশন হিসেবে। এখন ধরো যে আমরা যদি খুঁজে বের করতে চাই যে কোন জিনটা আসলে আমাদের ক্যান্সারের জন্য দায়ী, তাহলে একটা ভালো তোমার ডিএনএ এর সাথে একটা খারাপ ডিএনএ, মানে এফেক্টেড ডিএনএ, দুটো তুলনা করতে হবে। তুলনা করব আমরা কিভাবে করব? তাহলে ডিএনএ নিয়ে যে যে স্পেসে অ্যানালাইসিস করা যাবে সেই স্পেসে আমার যেতে হবে, সেখানকার টুলগুলো ব্যবহার করতে হবে। তো ব্যানাক স্পেস হচ্ছে এরকম একটা স্পেস, এটাকে বলা হয় কমপ্লিট নর্মড লিনিয়ার স্পেস আর কি। হ্যাঁ, তো ওর চাইতেও আরেকটু ভালো স্পেস আছে, সেটাকে বলা হয় হিলবার্ট স্পেস। হিলবার্ট স্পেসে আমরা ডট প্রোডাক্ট বা ইনার প্রোডাক্ট দিতে পারি আর কি। হ্যাঁ, এগুলো সবগুলো কিন্তু মেট্রিক স্পেস, দেখতেই পাচ্ছ। ব্যানাক স্পেসও মেট্রিক স্পেস এবং কমপ্লিট। কমপ্লিট মানে এখানে প্রত্যেকটা কোসি সিকোয়েন্স কনভার্জ করে। হুম, তো তোমরা কোসি সিকোয়েন্সও নামও শুনেছো এবং হয়তো কনভার্জেন্ট কিনা এটা টেস্টও করেছো। এই জন্য আমি বললাম যে কোনো একটা মেট্রিক স্পেসে যদি প্রত্যেকটা কোসি সিকোয়েন্স কনভার্জ করে তাহলে সেই স্পেসকে কমপ্লিট বলে আর কি, যেটা আমরা পরবর্তী দেখবো। তাহলে ব্যানাক স্পেস, তারপর তার চেয়ে ছোট্ট হিলবার্টের নামে হিলবার্ট স্পেস, তারপরে হচ্ছে ইউক্লিডিয়ান স্পেস, যে আর এন মানে R2 R3 RN যেটা আমরা বলি। হ্যাঁ, এইগুলো সবগুলো মেট্রিক স্পেস। তো এই হিলবার্ট স্পেসের মধ্যে আমরা ডিফাইন করতে পারি অর্থোগোনালিটি, প্রজেকশন, এই জিনিসগুলো। অর্থোগোনালিটি মানে দুটো ভেক্টর পরস্পর লম্ব কিনা, বা একটা স্পেস থেকে আরেকটা স্পেসে আমরা প্রজেক্ট করতে পারি। আর আমাদের তোমার অ্যানালাইসিসের মূল যে তোমার কনসেপ্ট, আমরা কি কি করতে চাই অ্যানালাইসিস করতে চাই হচ্ছে সিকোয়েন্স বা সিরিজের কনভার্জেন্স। হ্যাঁ, তারপরে ফাংশনের হচ্ছে লিমিট, কন্টিনিউটি, ডিফারেন্সিয়েবিলিটি, হ্যাঁ, আর ইন্টিগ্রেশন। এই কয়টা আমরা অ্যানালাইসিসের মোট 5 ধরনের কাজ করা হয়। একটা কনভার্জেন্স নিয়ে কাজ করা হয়, লিমিট নিয়ে কাজ করা হয়, কন্টিনিউটি নিয়ে কাজ করা হয়, ডিফারেন্সিয়েশন নিয়ে কাজ করা হয়, ইন্টিগ্রেশন নিয়ে কাজ করা হয়। এই 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 কয়টা জিনিস, এই সবগুলো কিন্তু ব্যানাক স্পেস পর্যন্ত করা যায়। এই বাদবাকি স্পেস গুলোতে করা এখনো যায় না, তবে এখন কাজ চলছে যে ওইসব স্পেসেও এগুলো ডিফাইন করা যায় কিনা। তো তোমরা মাস্টার্স পড়তে পড়তে, আমি এই যে স্লাইডটা দিয়েছি এই ম্যাথমেটিক্সে পড়তে পড়তে এখানে যা যা লেখা আছে এই সব স্পেস গুলো সম্পর্কে ধারণা পেয়ে যাওয়া। আচ্ছা, আরো একভাবে আমরা এটা দেখতে পারি আর কি। সেটা তোমার হচ্ছে যে এটা প্রথমটা দেয়া আছে টপোলজিক্যাল স্পেস, আমরা সেপারেশন এক্সিউমের বেসিসে গেছি। তারপর হচ্ছে হাউস ড্রপ স্পেস বলে একটা স্পেস আছে, এটাকে টি2 স্পেসও বলে। এটা টপোলজিতে তোমরা ক্লিয়ার হয়ে যাবে। এই স্পেসের কনভার্জেন্স সিকোয়েন্স গুলো লিমিট ইউনিক থাকে। তারপরে হচ্ছে তোমার মেট্রিক স্পেস, যেটা নিয়ে আমরা কাজ করব। মেট্রিক স্পেসের একটা সাবসেট আছে, সেটা হচ্ছে কমপ্লিট মেট্রিক স্পেস, যেটাকে আমি বললাম যে একটু আগে যে কমপ্লিট মেট্রিক স্পেসটাকে আমরা বলছি যে যদি প্রত্যেকটা কোসি সিকোয়েন্স কনভার্জ করে তাহলে সেটা কমপ্লিট হয়। আর কমপ্লিট হলেই সেখানে আমরা ক্যালকুলাস গুলো করতে পারি। ঠিক আছে, কমপ্লিটনেস না থাকলে কিন্তু ওই যে তোমার আমরা যেগুলো বললাম কনভার্জেন্স, লিমিট, কন্টিনিউটি, ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন, এগুলো কোনোটাই ডিফাইন করা যায় না। এই কমপ্লিট মেট্রিক স্পেসে দুটো অংশ আছে, একটা হচ্ছে কমপ্লিট সেপারেবল মেট্রিক স্পেস আর একটা হচ্ছে কমপ্লিট নন সেপারেবল মেট্রিক স্পেস। এই সব এলাকায় রিসেন্ট রিসার্চটা হচ্ছে। আর এই কমপ্লিট সেপারেবল মেট্রিক স্পেসের ভিতরে রিসার্চ অনেক আগেই, মানে আমাদের যেসব এক্সিস্টিং সেগুলো এটার উপরেই হয় সাধারণত। CSMS বলে সংক্ষেপে, কমপ্লিট সেপারেবল মেট্রিক স্পেস আর কি। তো এটা দুইটা ইম্পর্টেন্ট ফিচার ছিল। আর আমরা আচ্ছা, এই এলাকায় যে কাজ চলছে যারা করছে তাদের নামটা এখানে দেওয়া আছে আর কি।
তো ইম্পর্টেন্ট ফিচার অফ মডার্ন ম্যাথমেটিক্স, আসলে মডার্ন ম্যাথমেটিক্স আসলে কি করে। হ্যাঁ, ধরো যে ইফ এ গ্রেটার সেট জি, ধরো এটা বড় একটা সেট জি স্যাটিসফাই প্রপোজিশন পি, স্মলার সেট এস ডাজ সো, যদি জি একটা প্রপার্টি স্যাটিসফাই করে তাহলে এস ওর একটা সাবসেট এটা অবশ্যই করে। বাট দ্য কনভার্স ইজ নট ট্রু, মানে কোন একটা প্রপার্টি ধরো এস এ স্যাটিসফাইড হয়, সেটা হচ্ছে জি তে নাও হতে পারে। তখন আমরা খুঁজে বের করি যে জি এর কোন এরিয়াটুকু সেই প্রপার্টিটা স্যাটিসফাই করে। এটা হচ্ছে আমাদের অ্যানালাইসিসের মডার্ন যে ম্যাথমেটিক্স সেটার একটা তোমার বলতে পারো এটা ট্রেন বা ফিচার আর কি, যে আমরা কি করি যে কোন একটা প্রপার্টি একটা সেটের ক্ষুদ্র অংশে স্যাটিসফাই করছে, আমরা দেখতে চাই যে ওই সেটটার কত অংশ পর্যন্ত সেই প্রপার্টিটা স্যাটিসফাই করে। হ্যাঁ, সেটাই বলছে, উই ট্রাই টু ফাইন্ড দ্য ম্যাক্সিমাল সেট হোয়ার এ পার্টিকুলার প্রপোজিশন পি হোল্ডস। তারপরে আমরা আসি সেই বেসিক মানে কনসেপ্ট অফ অ্যানালাইসিস। আমি আগেই বলে ফেলেছি যে এই বেসিক কনসেপ্ট অফ অ্যানালাইসিস আমরা করি সাধারণত কনভারজেন্স, লিমিট, কন্টিনিউটি, ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন। এই কটাই হচ্ছে আমাদের হচ্ছে তোমার টার্গেট। তো তোমাদের যে রিয়েল অ্যানালাইসিস কোর্স, সেই কোর্সের সম্ভবত ইন্টিগ্রেশন বাদে বাদ বাকি সব কয়টাই সম্ভবত আছে আর ডিফারেন্সিয়েশন আছে কিনা আমি জানি না, তবে লিমিট কন্টিনিউটি আছে আমি জানি। কনভারজেন্স সিকোয়েন্স তোমরা তো পড়লাই। আমরা যে তোমার কনভারজেন্স, লিমিট, কন্টিনিউটি, ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন এগুলো আর এর উপর সাধারণত করে থাকি, রিয়েল নাম্বারের উপরে। এই একই জিনিস কিন্তু জেড এর উপরও একই রকম এবং আর এন এও সেম। হ্যাঁ, এখানে কিন্তু আমাদের যে ডিসটেন্সটা আছে বা মেট্রিকটা আছে এটা ইউক্লিডিয়ান মেট্রিক, যে আমরা দুটো পয়েন্টের মধ্যে যে দূরত্ব আমরা জানি যে কোটিদ্বয়ের অন্তর তার বর্গ, আর তারপরে ভুজদ্বয়ের অন্তর তার বর্গ তার যোগফল তার রুট ওভার, যেটা আমরা করি x1 - x2 হোল স্কয়ার প্লাস x1 - y1 হোল স্কয়ার প্লাস x2 - y2 হোল স্কয়ার তার রুট ওভার, যেটা করে ডিসটেন্সটা বের করি। এটা হচ্ছে আমাদের ইউক্লিডিয়ান ডিসটেন্স বা ইউক্লিডিয়ান মেট্রিক, সেটা আমরা দেখব। তো ওই মেট্রিকের সাহায্যে আমরা তোমার এই আর এ বা আর এন এ বা জেড এ আমরা হচ্ছে যে ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন, কনভারজেন্স, লিমিট, কন্টিনিউটি এই কাজগুলো করে থাকি। এবং এই এদের যে তোমার যে ভিতরে যে ডিসটেন্সটা আছে এটা আমরা জেনারেলাইজড করে যে কোনো ডিসটেন্স ফাংশন যদি ডিফাইন করতে পারি সেই স্পেসকে আমরা বলি মেট্রিক স্পেস। এই মেট্রিক স্পেসে আমরা কনভারজেন্স, লিমিট, কন্টিনিউটি এগুলো আমরা ডিফাইন করতে পারি। এবং এখানে কিন্তু মেট্রিক স্পেসে কিন্তু একটা ডিসটেন্সের কনসেপ্ট থাকে। তো তোমার এই মেট্রিক স্পেসের চাইতেও আরো জেনারেলাইজড আরেকটা স্পেস, সেটাকে বলি আমরা টপোলজিক্যাল স্পেস। এখানে কন্টিনিউটি, লিমিট, কনভারজেন্স এগুলো সব ডিফাইন করা যায়, কিন্তু এখানে তোমার ডিসটেন্সের কোনো ধারণা নেই, মানে ডিসটেন্স আমাদের দরকার হয় না। সেটা আমরা থার্ড ইয়ারে গিয়ে দেখতে পাবো আর কি। তো তাহলে আমাদের আসলে ডিসটেন্স যে আর কি, তোমরা আমরা যে রিয়েল নাম্বারে যে তোমার অ্যাবসলিউট ভ্যালু দিয়ে a - b দিয়ে যেমন দুটো বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতাম, এটারই জেনারেলাইজেশন হচ্ছে আমাদের মেট্রিক। মেট্রিকটা কি তাহলে? মেট্রিকটা আসলে যে ডিসটেন্স যে ফাংশন, সে যে প্রপার্টি গুলো মানে, তাই সেই প্রপার্টি মানে এরকম ফাংশনকেই আমরা মেট্রিক বলি বা তোমার হচ্ছে ডিসটেন্স ফাংশন বলে থাকি। তো আসলে এখানে আমি বলতে চাচ্ছি যে ইন দ্য সেট R, R2, R3 and C we define distance with help of classical distance concept of Euclidean geometry. ইউক্লিডিয়ান জিওমেট্রি যে ক্লাসিক্যাল কনসেপ্ট আছে সেইটার সাহায্যে আমরা ডিসটেন্স সাধারণত নির্ণয় করি। আর ইউক্লিডিয়ান ডিসটেন্স ইজ দ্য মেইন কনসেপ্ট অফ কনভারজেন্স অফ এ সিকোয়েন্স এন্ড সিরিজ এন্ড কন্টিনিউটি অফ এ ফাংশন। এই ডিসটেন্স ছাড়া কিন্তু আমরা ডিফাইনই করতে পারবো না। তোমরা দেখেছো যে ডেফিনেশন গুলোতে আসলে অ্যাবসলিউট ভ্যালু অথবা ডি দিয়ে ডিফাইন করা হয় আর কি। তো সুতরাং ডিসটেন্স ছাড়া আমরা আমাদের যে অ্যানালাইসিসের যে তোমার মেইন যে আমরা যেগুলো করতে চাই সেগুলো কোনোটাই করা সম্ভব হবে না। তো আমরা বলছি যে দ্য কনসেপ্ট অফ ডিসটেন্স ইন আওয়ার রিয়েল লাইফ দ্যাট হ্যাভ থ্রি ফান্ডামেন্টাল প্রপার্টিজ। কি কি সেটা? সে প্রপার্টি গুলো আমরা জানি যে ধরো কোনো একটা বিন্দু থেকে আরেকটা বিন্দুর দূরত্ব এটা কখনোই তোমার নেগেটিভ হবে না, যে -5 কিলোমিটার দূরে এরকম হবে না। এটা সবসময় কি হবে? হয় 0 হবে বা তার চাইতে বড় হবে। আর এ থেকে বি এর দূরত্ব আর বি থেকে এর দূরত্ব এটা সমান সমান হবে। আর আরেকটা ফান্ডামেন্টাল রুল সেটা হচ্ছে যে তোমার
যে এ থেকে বি এর দূরত্ব আর বি থেকে সি এর দূরত্ব, এই দুটো যোগ করলে এ থেকে সি এর দূরত্ব চাইতে বড় বা সমান হবে। মানে ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি, আমরা জানি ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহুর অপেক্ষা বৃহত্তর। সমান হয়ে যাবে কখন? যখন বিন্দু তিনটি একই লাইনে অবস্থান করবে, ঠিক আছে? তো বলছে in different set distance can be defined with the help of properties, and as a result we can define convergence of a sequence and series and continuity of a function in any set। যদি আমরা ডিসটেন্স এর ধারণা দিতে পারি তাহলে এগুলোও আমরা যে কোনো সেটেই ডিফাইন করতে পারবো। হ্যাঁ, the generalized concept of such type of distance is called metric। হ্যাঁ, তো এই ডিসটেন্স ফাংশনের যে জেনারেলাইজেশন ফর্ম সেটাকে আমরা বলছি মেট্রিক, and pressed together with the set is called metric space। মানে কোনো একটা সেটে যদি আমরা একটা মেট্রিক দিতে পারি তাহলে সেই সেটটাকে আমরা বলবো মেট্রিক স্পেস। We will see later that it is possible to get more generalized concept by elaborately analyze metric space and its properties, that we can define the convergence of sequence and series and continuity of a function without the concept of distance। মানে আমরা এই যে কনভার্জেন্স অফ এ সিকোয়েন্স অথবা একটা সিরিজের কনভার্জেন্স অথবা কন্টিনিউটি একটা ফাংশনের, এগুলো আমরা ডিসটেন্স ছাড়াও ডিফাইন করতে পারবো। পরবর্তীতে আমরা দেখতে পাবো যেটা আমরা বললাম যে টপোলজিক্যাল স্পেস, সেখানে ডিসটেন্সের ধারণা ছাড়াও এগুলো শুধুমাত্র ওপেন সেট ব্যবহার করে এগুলো ডিফাইন করা যায়। ইট ইজ পসিবল ইন টপোলজিক্যাল স্পেস, সেটাই বলা হলো যে এটা সম্ভব হয় টপোলজিক্যাল স্পেস। therefore টপোলজিক্যাল স্পেস ইজ দ্য জেনারেলাইজড কনসেপ্ট অফ মেট্রিক স্পেস। মানে মেট্রিক স্পেসের জেনারেলাইজেশন হচ্ছে টপোলজিক্যাল স্পেস। তাহলে আমরা কি করলাম? R2 Rn C এর ডিসটেন্স কে জেনারেলাইজড করলাম, করে তৈরি করলাম মেট্রিক স্পেস। মেট্রিক স্পেসের জেনারেলাইজেশন করে আমরা তৈরি করব টপোলজিক্যাল স্পেস। এবং এই সবগুলোই তোমরা এই ম্যাথমেটিক্স এর কোর্সে তোমাদের ফার্স্ট ইয়ার টু মাস্টার্স এর মধ্যে এগুলো সবগুলোই তোমার পড়ানো হবে আর কি। এবং এগুলা একটার সাথে আর একটা লিংক আপ, যদি টপিক গুলো তোমরা বুঝতে পারো খুবই মজা লাগবে আর কি। তো আমরা এখন ফার্স্ট ডেফিনেশনে চলে আসলাম। তো আমি যেটা বলছিলাম যে আমরা যে তোমার মেট্রিক আসলে একটা ফাংশনটা ধরো এক্স যদি কোনো একটা নন এমপ্টি সেট হয়, একটা ম্যাপিং ডি এক্স ক্রস এক্স থেকে আর প্লাস বলছে, আর প্লাস বা তোমরা মনে করতে পারো এটা হচ্ছে 0 থেকে ইনফিনিটি পর্যন্ত, 0 সহ, আর প্লাসটা হচ্ছে 0 সহ তোমার হচ্ছে 0 থেকে ইনফিনিটি পর্যন্ত কথা। আচ্ছা, আমি পেন নিতে পারছি না কেন জানি, যাই হোক অসুবিধা নাই। এই আর প্লাস কে আমরা 0 তে ক্লোজড, ইনফিনিটি ওপেন, 0 টু ইনফিনিটি এরকমও লিখতে পারবো আর কি। হ্যাঁ, তো এটাকে আমরা বলবো মেট্রিক অন এক্স ইফ কয়েকটা কন্ডিশন স্যাটিসফাইড হয়। আমরা এখানে প্রথম কন্ডিশন বলছি যে এক্স ওয়াই যদি এ এর মেম্বার হয় তাহলে ডি এক্স ওয়াইটা গ্রেটার দেন 0 হবে। তার মানে আমি বলতে চাচ্ছি যে কোনো দুটো বিন্দু এক্স আর ওয়াই, এই এক্স এর যে কোনো দুটো বিন্দু, এদের মধ্যবর্তী দূরত্ব এটা সবসময় নন নেগেটিভ হবে। নন নেগেটিভ হবে মানে হয় 0 হবে বা 0 চাইতে বড় হবে, পজিটিভ হবে। হ্যাঁ, দ্বিতীয়টা বলা হচ্ছে, এটা অনেক সময় দ্বিতীয়টা এই প্রথমটার সাথে অ্যাড করে দেয়া থাকে, যে এই dx y মানে x আর y এর মধ্যবর্তী দূরত্ব 0 হবে if and only if x equal to y। তার মানে x আর y যদি সমান হয় তাহলে দূরত্ব 0 হবে, আর x আর y যদি দূরত্ব যদি 0 হয় তাহলে x আর y তোমার সমান হবে। মোট কথা x থেকে x এর দূরত্ব হচ্ছে 0। কোন দুটো বিন্দুর মধ্যবর্তী দূরত্ব যদি 0 হয় তাহলে সেই বিন্দু দুটো আলাদা না, একই বিন্দু, এটা বোঝাচ্ছে এটা দিয়ে। এটা আসলে এটারই একটা অংশ, আমি এখানে ভেঙে একটু লিখেছি। তারপরে হচ্ছে 3 নাম্বার, বা এটা আসলে অ্যাকচুয়ালি 2 নাম্বার, এটা হচ্ছে 1 নাম্বারের অংশ, যে ফর এনি এক্স ওয়াই ইন এক্স, যদি এক্স আর ওয়াই দুটো পয়েন্ট নেওয়া হয় এক্স থেকে, তাহলে বলা হচ্ছে যে এক্স আর ওয়াই এর ডিসটেন্স যেটা, মানে এক্স থেকে ওয়াই এর দূরত্ব যা হবে, ওয়াই থেকে এক্স এর দূরত্বও কিন্তু তাই হবে। এটাকে বলা হয় সিমেট্রি আর কি। হ্যাঁ, আর 3 নম্বর বলা হচ্ছে যে কোনো ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। তার মানে এক্স ওয়াই জেড যদি তিনটা বিন্দু হয়, তাহলে এক্স থেকে ওয়াই এর দূরত্ব আর ওয়াই থেকে জেড এর দূরত্ব, এই দুইটা বাহু যোগ যদি করি তাহলে এক্স থেকে জেড মানে তৃতীয় বাহুর সমান হবে বা তার চাইতে বড় হবে। সমান হবে কখন? যদি আসলে এক্স ওয়াই জেড একই লাইনে থাকে,
তাহলে ডি অফ এক্স ওয়াই প্লাস ডি অফ ওয়াই জেড এই দুটো যোগ করলে ডি অফ এক্স জেড হবে। আদারওয়াইজ যদি আলাদা জায়গায় থাকে তাহলে এইটা সবসময় বড় হবে। এটাকে বলা হয় ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি। তো এই শর্তগুলো যদি কোনো একটা ফাংশন স্যাটিসফাই করে তাহলে সেই ফাংশনটাকে আমরা বলছি মেট্রিক, মানে যে ডিস্টেন্সের যে প্রপার্টি গুলো আছে সেই প্রপার্টি গুলো স্যাটিসফাই করলে সেটাকে আমরা বলছি তোমার মেট্রিক বলছি আর কি। আর কোন একটা নন এমটি সেটের উপর যদি আমরা এরকম একটা মেট্রিক ডিফাইন করতে পারি তাহলে সেই নন এমটি সেট আর ডি একত্রে আমরা এটাকে বলি, ওর নাম দিই হচ্ছে মেট্রিক স্পেস। কি বলা হয়? মেট্রিক স্পেস আর কি। তাহলে মেট্রিক স্পেসটা কি বুঝতে পারলাম? যদি কোনো নন এমটি সেটের উপরে আমরা একটা মেট্রিক এরকম দিতে পারি তাহলে সেটাকে বলা হবে মেট্রিক স্পেস। এই আমার কথা শুনতে পাচ্ছ? জি স্যার। আমার কথা বুঝতে পারছো? ইয়েস স্যার। জি স্যার বুঝতে পারছি। আচ্ছা তাহলে তোমরা আবার একটু মিউট করো, আমি আর একটু সামনে আগাই। আচ্ছা এখন স্যার x ক্রস x টেন্ডস টু r প্লাস না r দিলে কি সমস্যা হবে কোনো? আসলে আমার পুরো আর এর দরকার হয় না, কখনো নেগেটিভ মান আসেই না। হ্যাঁ, আর দিলে কোনো সমস্যা হবে না, কিন্তু আমার আসলে পজিটিভ হলেই যথেষ্ট। তো ম্যাথমেটিক্স এমন একটা জিনিস যে আসলে অতিরিক্ত জিনিস যেটা সেটা নেয় না, তুমি দিলে ভুল হবে না। তবে আর প্লাস দেওয়াই ভালো, বা আরো স্পেসিফিক করে দেওয়া ভালো আর কি। হ্যাঁ, স্পেসিফিক মানে ধরো আমি তোমাদের জন্য যে নোট তৈরি করেছি সেই নোটে আমি আবার এটা আমি তোমাদের দিয়ে দিব অবশ্যই। আমি আরো স্পেসিফিক করে দিয়েছি, তোমরা একটু দেখো খেয়াল করে, যে আমি 0 থেকে ইনফিনিটি এরকম করে লিখেছি। ঠিক আছে, মানে আমার আসলে 0 থেকে ইনফিনিটি হলেই চলে, নেগেটিভের কখনো দরকার হয় না ডিস্টেন্সে। হ্যাঁ, এই জন্য আর প্লাস দেওয়াটা বেটার, অথবা এরকম 0 টু ইনফিনিটি, ইনফিনিটি ওপেন আর 0 হচ্ছে ক্লোজ। স্যার আর প্লাস মানে তো 0 থেকে ইনফিনিটি পর্যন্ত। হ্যাঁ হ্যাঁ, 0 থেকে ইনফিনিটি পর্যন্তই বোঝায়। আর প্লাস মানে 0 সহ ইনফিনিটি পর্যন্ত। হ্যাঁ, তোমরা সাইডে লিখে দিতে পারো যে আর প্লাস ইজ ইকুয়াল টু এইটা 0 থেকে ইনফিনিটি, এটা লিখে দিতে পারো। আচ্ছা, আমি যে পাওয়ার পয়েন্ট থেকে বলছিলাম সেটাই বলি। আমি এটা তোমাদের পরীক্ষায় কিভাবে অ্যান্সার করবো তার জন্য আমি নোটও তৈরি করেছি, সেখান থেকেও বলবো, সেটা রিপিটেশন হবে। তো আমি আগে মোটামুটি একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করি তোমাদের, যদিও 22 মিনিট অলরেডি। তাহলে হোয়াট উই মিন বাই এক্স বি এ মেট্রিক স্পেস। এক্স বি এ মেট্রিক স্পেস মানে আমরা কি বুঝছি? তাহলে আমরা বুঝছি যে এটা একটা, আমি একটা নন এমটি সেট পেয়েছি যাতে কিনা একটা ফাংশন আছে যেটা ডিস্টেন্স ফাংশন, মানে যে কোনো দুটো বিন্দুর দূরত্ব আমি বের করতে পারি, এতটুকু আমি জানি আর কি। হ্যাঁ, হোয়াট ইজ দ্য বেনিফিট অফ মেট্রিক? মেট্রিকের বেনিফিটটা কি? তাহলে যে মেট্রিক যদি আমার থাকে তাহলে আমি যে কোনো দুটো বিন্দুর মধ্যবর্তী ডিস্টেন্সটা আমি বের করতে পারবো। এখন ধরো যে এক্স সমান যদি আর বলি, রিয়েল নাম্বার, আমি একটা ফাংশন ডি তৈরি করলাম যে এক্স ক্রস এক্স, মানে এক্সটা হচ্ছে আমাদের আর, আর ক্রস আর থেকে আর, হ্যাঁ এই আর দিলেও চলে তুমি যেটা বলছিলে আর কি, বা আর প্লাস দিলে আরো স্পেসিফিক হয়। যে আমি এইভাবে তৈরি করলাম যে ডি এ বি ইজ ইকুয়াল টু এ মাইনাস বি। এ মাইনাস বি তার হচ্ছে অ্যাবসলিউট ভ্যালু বা মডুলাস যেটা আমরা বলি, সরি মডুলাস বলি আমরা কমপ্লেক্সের ক্ষেত্রে, অ্যাবসলিউট ভ্যালু আর কি, যে এ মাইনাস বি এর অ্যাবসলিউট ভ্যালু যেটা, সেটাকে ডি এ বি দিয়ে আমি প্রকাশ করলাম। তাহলে দেখা যাচ্ছে যে এই ফাংশনটা ডিস্টেন্স ফাংশনের যে প্রপার্টি গুলো আছে সবগুলো স্যাটিসফাই করে। দেন বলছে দেন ডি ইজ এ মেট্রিক অন আর এন্ড আর ডি ইজ এ মেট্রিক স্পেস। এই মেট্রিকটাকে কিন্তু বলা হয় ইউজুয়াল মেট্রিক অন আর, বা ইউক্লিডিয়ান মেট্রিকও আমরা বলতে পারি এটা। ইউজুয়াল মেট্রিক অন আর, আর এর উপর ইউজুয়াল মেট্রিক। এটা যে মেট্রিক হয় সেটা আমরা প্রমাণ করতে পারি খুব সহজেই, যে আমরা জানি যে কোনো ফাংশন মানে কোনো রিয়েল নাম্বারের অ্যাবসলিউট ভ্যালু এটা কখনো নেগেটিভ হয় না, নন নেগেটিভ হয়, 0 হতে পারে বা 0-র চাইতে বড় হবে। তাহলে এটা যেহেতু সবসময় নন নেগেটিভ, তার মানে আমি বলতে পারি ডি অফ এ বিটাও নন নেগেটিভ। কারণ কি, ডি অফ এ বি আর এটা একই জিনিস, মানে এইভাবে ডিফাইন করেছি আমরা। দ্বিতীয়ত, যে আমরা জানি যে এ সমান যদি বি হয়ে যায় তাহলে এ মাইনাস বি এর অ্যাবসলিউট ভ্যালু কি হবে? ডি অফ এ বি সমান হচ্ছে এ মাইনাস ইকুয়াল টু 0 হবে। আবার যদি ডি অফ এ বিটা 0 হয়, যদি ডি অফ এ বিটা 0 হয় তার মানে কি,
তার মানে হচ্ছে a মাইনাস b এর অ্যাবসলিউট ভ্যালুটা 0। এটার অর্থ কি? আমরা জানি যে কেবলমাত্র 0 এর অ্যাবসলিউট ভ্যালু হচ্ছে 0, আদারওয়াইজ সে পজিটিভ হোক আর নেগেটিভ হোক তার অ্যাবসলিউট ভ্যালু একটা পজিটিভ নাম্বার হয়, 0 হয় না। 0 শুধু তারই হয় যে নিজে 0। 0 এর অ্যাবসলিউট ভ্যালু কেবল 0 হয়। তাহলে a মাইনাস b এর অ্যাবসলিউট ভ্যালু যেহেতু 0, তাহলে a মাইনাস b আসলে নিজেই 0, তাছাড়া ওর অ্যাবসলিউট ভ্যালু 0 হতো না। তাহলে a মাইনাস b নিজেই 0। আমরা জানি যে তোমার হচ্ছে যে কি বলবো, এটা আমরা বলি যে absolute value of x equal to 0 if and only if x equal to 0, মানে x 0 হলেই কেবল তার absolute value 0 হয়। তাহলে এটা যেহেতু absolute value 0, তাহলে a minus b আসলে 0, তাহলে a সমান আমরা লিখতে পাচ্ছি b। তাহলে আমরা দেখতে পেলাম যে a সমান b হলে d of ab 0 হচ্ছে, আবার d of ab 0 হলে a সমান b হচ্ছে। তাহলে দ্বিতীয় প্রপার্টি আমি এখানে যে সংজ্ঞায় লিখেছি সেটাও প্রমাণিত হলো। থার্ড নম্বর আমাকে দেখাতে হবে যে d of ab আর d of b এর সমান হয়। d of ab মানে আমরা জানি a minus b, এটাকে -1 into b minus a লিখতে পারি। অ্যাবসলিউট ভ্যালুর প্রপার্টি অনুযায়ী a b এর অ্যাবসলিউট ভ্যালু, হ্যাঁ, সেটা a এর অ্যাবসলিউট ভ্যালু আর b এর অ্যাবসলিউট ভ্যালুর গুণফলের সমান। তাহলে এটা a আর এটা যদি b মনে করি, তাহলে তাদের গুণফলের অ্যাবসলিউট ভ্যালু মানে তাদের আলাদা আলাদা অ্যাবসলিউট ভ্যালুর গুণফলের সমান। -1 এর অ্যাবসলিউট ভ্যালু হচ্ছে 1 আর b minus a, তো 1 দিয়ে b minus a কে গুণ করলে b minus a হবে, আর b minus a এই সংজ্ঞা অনুসারে এটা হচ্ছে dba। তাহলে dab আর dba ও আমরা সমান দেখাতে পারলাম। এবার লাস্ট হচ্ছে ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি। আমরা জানি যে d of ab সমান হচ্ছে ধর a minus b, এটাকে আমরা লিখতে পারি a minus c plus c minus b। তার মানে আবার ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি যেটা তোমার ইয়ার অ্যাবসলিউট ভ্যালু, আমরা জানি অ্যাবসলিউট ভ্যালু অফ x plus y is less than absolute value of x plus absolute value of y। তাহলে এটা x আর এটা y যদি মনে করি, তাহলে এরকম দুটো অংশে আলাদা করা যাবে। এই অংশটা হচ্ছে আমার d of ac আর এটা হচ্ছে cb। তাহলে আমরা দেখাতে পারলাম যে d of ab is less than or equal to d of ac plus d of cb, বা এখানে যদি ac লিখো তাহলে আমাদের দেখাতে হবে ab bc। ওকে, তাহলে তিনটা প্রপার্টি আমরা দেখাতে পারলাম কিসের? মেট্রিকের। যদিও এখানে 4টা লেখা আছে, আসলে প্রথম দুইটা একটাই। হ্যাঁ, স্ট্যান্ডার্ড বইগুলোতে প্রথম দুইটা একটাই করে মানে লেখা থাকে। তাহলে এখানে যে ডি ফাংশনটা আমরা ডিফাইন করলাম, এটা কিন্তু মেট্রিকের সকল প্রপার্টি মানছে। সুতরাং এইটাকে আমরা আসলে একটা আর এর উপর একটা মেট্রিক বলতে পারি। এই মেট্রিকের নাম হচ্ছে ইউজুয়াল মেট্রিক। আচ্ছা, তারপরে ধরো R2 তে আমি যদি এরকম ভাবে ডিফাইন করি যে এরকম d of pq সমান a1 minus b1 স্কয়ার a2 minus b2 স্কয়ার, যেখানে কিনা তোমার p টা হচ্ছে a1 a2, q টা হচ্ছে b1 b2। তার মানে হচ্ছে আমাদের যে ইউক্লিডিয়ান ডিসটেন্স আমরা যেটা জানি আর কি, দুটো বিন্দুর মধ্যবর্তী দূরত্ব আমরা বের করি কি, ভুজ মাইনাস ভুজ হোল স্কয়ার কোটি মাইনাস কোটি হোল স্কয়ার তার রুট ওভার। তাহলে এটাও কিন্তু মেট্রিকের সকল প্রপার্টি মানে। এই মেট্রিককে ইউজুয়াল মেট্রিক অন আর বলে, বা এটাকে ইউক্লিডিয়ান মেট্রিকও বলা হয়। তারপরে ধরো আরএনএ আমরা ওইটাই জেনারেলাইজ করে এভাবে লিখতে পারি আর কি, ai bi স্কয়ার, যেখানে তোমার p টা হচ্ছে a1 a2 আপ টু an আর q টা হচ্ছে b1 b2 আপ টু bn। হ্যাঁ, তাহলে এটাও তোমার একটা ডিসটেন্স হয়, এটাকে ইউক্লিডিয়ান ডিসটেন্স বলা হয় আর কি। হ্যাঁ, আর এই ডিসটেন্স যদি এর উপর ডিফাইন থাকে তাহলে সেটাকে বলা হয় ইউক্লিডিয়ান স্পেস। তোমার সিএন এর উপরেও আমরা ডিফাইন করতে পারি এরকম জেডাই ড্যাশ আর তার কনজুগেট দিয়ে আর কি। হ্যাঁ, তারপর আমি এটা আমি নোটে করেছি, আরো ক্লিয়ার করে বুঝতে পারবো আর কি। তারপর যদি কোনো মেট্রিক আমার জানা থাকে, কোনো একটা স্পেসের উপর ধরো একটা মেট্রিক আছে dxy, সেই dxy ব্যবহার করে আমরা আবার d on xy আরেকটা তৈরি করতে পারি, যে d on xy is equal to dxy divided by 1 plus dxy। এটাও কিন্তু আরেকটা মেট্রিক হয় d on টা। হ্যাঁ, এবং খেয়াল করলে দেখতে পাবা যে এই উপরেরটা চাইতে নিচেরটা কিন্তু বড়, আর এটা তো সবসময় তোমার নন নেগেটিভ। তাহলে পজিটিভ কে এক বেশি দিয়ে ভাগ করলে এটা কি একের চাইতে ছোট হয়ে যাবে, তাই না? এই রেশিওটা অবশ্যই একের চাইতে, এটা প্রকৃত ভগ্নাংশ মানে একের চাইতে ছোট হবে আর কি। তো এই d1 বের করার পর d1 কে আবার এইভাবে আমরা আরেকটা মেট্রিক তৈরি করতে পারি, এবং d2 আরেকটা তৈরি করতে পারি d1 থেকে একইভাবে। তাহলে একটা মেট্রিক যদি কোনো একটা স্পেসে থাকে, আমরা সেটা থেকে ইনফাইনাইট নাম্বার অফ মেট্রিক তৈরি করতে পারি। তো এটা এখানে প্রমাণ করে দেয়া আছে যে কিভাবে মেট্রিক হয়।
এটা আমি এখানে স্কিপ করলাম, আমি এটা খাতায় তোমাদের হাতে কলমে করে দিব, কারণ এটা পরীক্ষা আসতে পারে। তো এইখান থেকে বোঝবার বিষয় যে আমাদের যে একটা ডি অফ এক্স ওয়াই যদি থাকে, তাহলে আমরা তার চেয়ে ছোট আর একটা ডি অন এক্স ওয়াই, তার চেয়ে ছোট ডি টু এক্স ওয়াই, তার চেয়ে ছোট ডি থ্রি এক্স ওয়াই, এইভাবে আমরা ইনফাইনাইট সংখ্যক মেট্রিক তৈরি করতে পারি। যে মেট্রিক গুলো কি তোমার হচ্ছে যে এর মানগুলো কিন্তু 1 এর চাইতে ছোট হবে। তার মানে একটা মেট্রিক জন্য যদি কোনো এক স্পেসে থাকে, তাহলে সেখান থেকে আমরা ইনফাইনাইট সংখ্যক মেট্রিক তৈরি করতে পারি। এটাই হচ্ছে বিষয়। এখন একটা প্রশ্ন যে আমরা তোমার যে কোনো নন এমটি সেটের উপরে কি মেট্রিক তৈরি করতে পারি? হ্যাঁ পারি, সেটা ট্রিভিয়াল মেট্রিক দিয়ে। তোমাদের পরীক্ষায় দেখলাম একবার এসছে যে দেখাও যে ট্রিভিয়াল মেট্রিকটা একটা মেট্রিক। তো এখানে আমি কিছু এক্সাম্পল নিয়ে আসছি যে R2 তে বিভিন্ন ধরনের মেট্রিক এর এক্সাম্পল। হ্যাঁ, ধরো R2 এর উপর আমরা এইভাবে ডিফাইন করলাম যে dx1 y1 x2 y2, এটা আসলে একটা p আর এটা হচ্ছে q। ধরো এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে কোটিদ্বয়ের অন্তরের অ্যাবসলিউট ভ্যালু যোগ ভুজদ্বয়ের অন্তরের অ্যাবসলিউট ভ্যালু। হ্যাঁ, তাহলে তাদের যোগ করলে এটাও কিন্তু মেট্রিকের সকল প্রপার্টি মানে আর কি, আমি প্রমাণ দেখাইনি। এটা একটা মেট্রিক হয়। হ্যাঁ, এই মেট্রিকটাকে আসলে ট্যাক্সিক্যাব মেট্রিক বলে। কেন দেখো খেয়াল করে, যে ধরো এটা আমরা একটা অ্যাক্সিস নিলাম, তাহলে এই পি হচ্ছে আমাদের ধরো এই x1 y1 আর হচ্ছে কিউ হচ্ছে x2 y2। তাহলে এইখান থেকে এইটুকু যে দূরত্ব আর কি, এই দূরত্বটুকুটা x1, তাই না? আর এখান থেকে টোটাল দূরত্ব যদি নিই, তাহলে এটা হচ্ছে তোমার y1। এখান থেকে এতটুকু হচ্ছে y1, আর এখান থেকে এটুকু হচ্ছে x1। এখান থেকে এতটুকু হচ্ছে x2, আর এখান থেকে তোমার হচ্ছে এতটুকু হচ্ছে y2। তাহলে এখন আমাদের যে x1 মাইনাস x2 কতটুকু হবে? x1 টা এই পুরোটা, x2 টা এইটুকু। তাহলে x1 মাইনাস x2 মানে কতটুকু? এইটুকু। এইটুকু হচ্ছে x1 মাইনাস x2, তার অ্যাবসলিউট ভ্যালু নিয়েছি। বড় বা ছোট যেটাই হোক না, x2 মাইনাস x1 বা x1 মাইনাস x2 তার অ্যাবসলিউট ভ্যালু নিয়েছি, মানে এই ডিসটেন্সটুকু যোগ y1 মাইনাস y2। y1 মাইনাস y2 মানে কি? y1 হচ্ছে তোমার এখান থেকে এইটুকু, আর y2 হচ্ছে এইখান থেকে এই পর্যন্ত। তাহলে y1 মাইনাস y2 করতে গেলে সেটা নেগেটিভ নাম্বার হবে, তার অ্যাবসলিউট ভ্যালু নিয়ে নিয়েছি, তাহলে পজিটিভ নাম্বার। সেইটা কতটুকু? এই যে এইটুকু। তাহলে আমাদের মেট্রিকটা কতটুকু আসছে? যে আসলে দূরত্বটা পি থেকে কিউ এর দূরত্ব কতখানি? এইখান থেকে এইখানে, তারপর এখান থেকে এইখানে। আর আমাদের যে ইউক্লিডিয়ান ডিসটেন্স, আমরা বাস্তব জীবনে আসলে এই ইউক্লিডিয়ান মেট্রিক ব্যবহার করতে পারি না কখনো। তুমি যদি ধরো আমাদের ডিপার্টমেন্ট থেকে সাহেব বাজারে যেতে চাও, একবারে সরাসরি কি সাহেব বাজারে যেতে পারবা? অবশ্যই পারবা না, সামনে বিল্ডিং টিল্ডিং ইত্যাদি ইত্যাদি পড়বে, তোমাকে রাস্তা ফলো করে যেতে হবে। তো ধরো পি থেকে কিউতে যাওয়ার কোনো রাস্তা নাই, পুকুর আছে, এই পুকুরের পাড় দিয়ে আমরা এইখান থেকে এখানে গেলাম, এখান থেকে এখানে গেলাম, আমি মোট দূরত্ব কিন্তু এতটুকুই অতিক্রম করলাম। এই ধরুন দেখো, এটা দেখে ট্যাক্সির মতো কিছুটা লাগছে, এই মেট্রিকটাকে বলা হয় ট্যাক্সি ক্যাব মেট্রিক। আচ্ছা, আবার আমরা এই যে দিস মেট্রিক ইজ কল্ড ট্যাক্সি ক্যাব মেট্রিক, অথবা অন মেট্রিকও বলা হয় একে। হ্যাঁ, আবার আরেকটা আমি ডিফাইন করলাম এইভাবে যে এই দুইটা ডিসটেন্সের মধ্যে যেটা বড় সেইটা। তাহলে দেখো কি হবে, একই জিনিস, এই ডিসটেন্স আর এই ডিসটেন্সের মধ্যে বড় কোনটা? নিচেরটা। তাহলে এটাই হবে সেই মেট্রিক। এটাও কিন্তু মেট্রিক হয়, প্রমাণ করা যায় যে এটা মেট্রিক হয়। আমি এটা তোমাদের ইয়াতে প্রমাণ করব, কি বলে, যদি ফাংশনাল অ্যানালাইসিস কোর্স তোমরা পড়ো, তাহলে সেক্ষেত্রে এটা আমি হাতে হাতে প্রমাণ করে দেখাবো আর কি, উপরে গিয়ে। তো এই রেড কালার দিয়ে দেখানো হচ্ছে এটা একটা মেট্রিক। এখন ফাংশন স্পেসের উপরেও কিন্তু মেট্রিক দেওয়া যায়, মানে দুটো ফাংশনের মধ্যবর্তী দূরত্ব আমরা বের করতে পারি। ধরা যাক C01, এটা আমি বলছি যে 01 থেকে RA যত কন্টিনিউয়াস ফাংশন ডিফাইন করা যায় তার কালেকশন। হ্যাঁ, এখন দুটো সেই এটার নাম দিলাম আমি ধরো C, যে 01 ক্লোজ ইন্টারভ্যাল থেকে রিয়েল নাম্বারে যতগুলো কন্টিনিউয়াস ফাংশন ডিফাইন করা যায় তার কালেকশন। তো সেইটা আমি সেই কন্টিনিউয়াস ফাংশনের উপর একটা মেট্রিক দিতে যাচ্ছি। সেই মেট্রিকটা আমি ডিফাইন করলাম এইভাবে যে f of x minus g of x তার অ্যাবসলিউট ভ্যালু ইন্টিগ্রেশন 0 to 1। তাহলে এটা কিন্তু একটা মেট্রিক হয়। শুধু তাই না, আমি যদি এইভাবে ডিফাইন করি, হ্যাঁ, তাহলে এটা আসলে মেট্রিকটা জিওমেট্রিক্যালি কি বোঝায়?
যে এফ অফ এক্স মাইনাস জি অফ এক্স তার ইন্টিগ্রেশন 0 to 1, এটা জিওমেট্রিক্যালি কি বোঝাচ্ছে? ধরো জি এটা একটা ফাংশন, এফ এটা একটা ফাংশন, এদের মধ্যবর্তী যে অংশ, এই এরিয়ার যে টোটাল যে এরিয়া, হ্যাঁ, এই দুজনের মাঝখানে আছে, সেইটাই হচ্ছে আমাদের সেই মেট্রিক। হ্যাঁ, তারপরে ধরো যদি আমি এভাবে ডিফাইন করি যে এফ অফ এক্স মাইনাস জি অফ এক্স এর সুপ্রিমাম 0 থেকে 1 এর ভিতরে, এক্স এর মান বসাবো 0, তারপরে এরকম করতে 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 যত বসাবো, যে 0 1 এর ভিতরে যত মান আছে তাদের ভিতরে এফ অফ এক্স মাইনাস জি অফ এক্স এর যে তফাৎটা সুপ্রিমাম সবচেয়ে বড়, সেটাও কিন্তু একটা মেট্রিক হয়। এই মেট্রিকটা কোনটা হয়? ধরো এখান থেকে এটার তফাৎ এটা, এখান থেকে এটার তফাৎ এটা, মানে যে লম্ব দূরত্ব আর কি। তাহলে ম্যাক্স তার ভিতরে সুপ্রিমাম সবচাইতে বড় লম্ব দূরত্ব কোনটা হবে? এটা দেখতেই পাচ্ছি যে লুপগুলোর মধ্যবর্তী গ্যাপ সবচেয়ে বড় এটা, এটাই হচ্ছে এই ম্যাট্রিকটা। আচ্ছা, যখন আমরা তোমার যে একটু আগে আমি বলেছিলাম হিলবার্ট স্পেসের কথা, তো সেটা একটা ভেক্টর স্পেস হয় ওভার এ ফিল্ড কে, থার্ড ইয়ারের বিষয় আর কি। হ্যাঁ, যদি ওইটা তারপরে তোমরা সিকোয়েন্স জানো আর কি। তো ধরো এর মেম্বার গুলো এক একটা করে সিকোয়েন্স, হ্যাঁ, যেগুলোর হচ্ছে তোমার হচ্ছে কনভার্জেন্ট সিকোয়েন্স। তাহলে বলা হচ্ছে যে দুটো সিকোয়েন্সের যোগফল যদি আমরা এইভাবে করি এবং স্কেলার মাল্টিপ্লিকেশন যদি এইভাবে করি, তাহলে এখানেও আমরা কিন্তু একটা মেট্রিক, দুটো সিকোয়েন্সের মধ্যেও আমরা একটা মেট্রিক ডিফাইন করতে পারি। আচ্ছা, এটা হিলবার্ট স্পেস আগে বলেছিলাম আমি, সেই হিলবার্ট স্পেস আর কি। যাই হোক, এখন একটা প্রশ্ন, যে ক্যান এভরি নন এমটি সেট বি রিগার্ডেড অ্যাজ মেট্রিক স্পেস? ক্যান এভরি নন এমটি সেট বি রিগার্ডেড অ্যাজ মেট্রিক স্পেস? আচ্ছা, মানে প্রত্যেকটা নন এমটি সেটই কি মেট্রিক স্পেস হবে? যদি মেট্রিক স্পেস হতে হয় তাহলে আমার একটা মেট্রিক লাগবে। উত্তর হচ্ছে ইয়েস, কারণ আমরা যে কোনো নন এমটি সেটের উপরে, কেন, যে কোনো নন এমটি সেটের উপরেই আমরা একটা মেট্রিক ডিফাইন করতে পারি। কিভাবে? যে ডি অফ এক্স ওয়াই ইজ ইকুয়াল টু 1 যদি এক্স আর ওয়াই অসমান হয়, আর ডি অফ এক্স ওয়াই ইকুয়াল টু 0 যদি তারা সমান সমান হয়। একই বিন্দু হলে 0 আর আলাদা হলে 1। এইভাবে যদি মেট্রিকটা ডিফাইন করা হয়, তাহলে এই মেট্রিকের যত প্রপার্টি আছে সব প্রপার্টি স্যাটিসফাই করে, এবং এই ডি এর এই ডিটাকে এই ট্রিভিয়াল মেট্রিক বলা হয়। হ্যাঁ, তোমাদের একবার পরীক্ষায় আসছে দেখলাম যে শো দ্যাট দ্য ট্রিভিয়াল মেট্রিক ইজ এ মেট্রিক। তাহলে তোমাদের একটা এক্স নন এমটি সেট নিতে হবে, নেওয়ার পরে মেট্রিক ডিফাইন করতে হবে এবং দেখাতে হবে যে এটা একটা মেট্রিক হয়। আমি এটা প্রস্তুত করেছি, তোমাদের দিব আর কি। হ্যাঁ, তো এইবার একটা পয়েন্ট থেকে একটা সেটের ডিসটেন্স এখানে দেয়া আছে আর কি। তো এটা হচ্ছে যে ওই সেটের ভিতর যত পয়েন্ট আছে সবার মধ্যে দূরত্ব নিব, সবচেয়ে ছোট দূরত্ব যেটা, সেটা বলছি ওই সেট থেকে পয়েন্টের দূরত্ব। এটা তোমাদের খুব একটা এখন কাজে লাগবে না, তোমাদের যা কাজে লাগবে তা আমি একটু সংক্ষেপে দেখাই আর কি। সুডোমেট্রিক লাগবে না আশা করি। হ্যাঁ, তোমাদের যে নেইবারহুড তোমরা যে পড়েছো, নেইবারহুডের আসল নাম, জেনারেলাইজড নাম হচ্ছে স্ফিয়ার বা ওপেন বল। আমরা এনআরএক্স দিয়ে পড়ছি আর কি, কি বলবো, এটা রুডিনের বইতে। তো এটা আসলে এসডিএআর বা এসআরএ বা এসএআর এভাবেও লেখা হয়। সেটা হচ্ছে যে কি, যে ধরো কোন একটা বিন্দু এ থেকে বা পি থেকে আর দূরত্বের, যে তোমার বলের ভিতরে আর দূরত্বের মধ্যে যারা যারা থাকবে, অর্থাৎ ধরো কোনো একটা গরুকে এই বিন্দুতে ওর খুঁটা পুঁতে দিব এবং আর ব্যাসার্ধের একটা দড়ি দিয়ে ছেড়ে দিব, সে যত দূর পর্যন্ত ঘাস খেতে পারবে, খালি বাউন্ডারি লাইনটা বাদে তার ভিতরে যে এরিয়াটা, সেই জায়গাটাকেই বলছি আমরা নেইবারহুড অফ এ পয়েন্ট এ। এখানে আমরা ওপেন স্ফিয়ার বলছি, যেহেতু এটা জেনারেলাইজড আর কি। আর আমরা এই তোমাদের সেকেন্ড ইয়ারে আমরা এটা নেইবারহুড হিসেবেই পড়বো আর কি। হ্যাঁ, তো সেটা সবসময় ওপেন হয়, মানে লেস দেন এরকম দেয়া থাকে। যদি ইকুয়াল দিয়ে দিই তাহলে সেটাকে বলা হয় ক্লোজড স্ফিয়ার। তো এখন এই নেইবারহুড আমরা চিনার চেষ্টা করি। ধরো রিয়াল লাইনের উপরে আছে আর অ্যাবসলিউট ভ্যালু আমাদের হচ্ছে তোমার এখানে মেট্রিক। তাহলে A00 পয়েন্টের আর রেডিয়াসের নেইবারহুড বলতে আমরা কি বুঝবো? একটা ওপেন ইন্টারভ্যাল, সেটা হচ্ছে A প্লাস আর A মাইনাস আর। ওকে, মানে এখানে ধরো 0 0 আর 1 যদি হয়, তাহলে -1 + 1 যে ওপেন ইন্টারভ্যালটা, সেটাই হচ্ছে আমার A পয়েন্টের আর রেডিয়াস, মানে 1 রেডিয়াসের নেইবারহুড। আর যদি আমরা R2 তে থাকি
তাহলে 0 কে কেন্দ্র করে 1 ব্যাসার্ধ নিয়ে যদি একটা রাউন্ড সার্কেল এঁকে দিই, তাহলে এই সার্কেলের বাউন্ডারি বাদে যেহেতু লেস দেন থাকে, বাউন্ডারি বাদে ভিতরের যে পয়েন্টগুলো হলুদ এরিয়াটা, এই এরিয়াটাই হচ্ছে আমার নেইবারহুড অফ ধরো এ, মানে 0 0 কেন্দ্রের নেইবারহুড 1 ব্যাসার্ধের। আচ্ছা, আমরা আরো 2-3টা মেট্রিক D1 D2 যেগুলো আমরা দেখেছিলাম, যে এই দুটো মেট্রিকের ক্ষেত্রে নেইবারহুড গুলো কেমন হয়। ডি অফ এবি যদি ম্যাক্স দিয়ে ডিফাইন করা হয় বা যোগ দিয়ে, তাহলে এই নেইবারহুড গুলোর চেহারা কেমন হবে। দেখো খেয়াল করে যে 1 ব্যাসার্ধের নেইবারহুডটা এটার ক্ষেত্রে হচ্ছে বলা হচ্ছে যে দুটো ডিস্টেন্সের মধ্যে যেটা ম্যাক্সিমাম সেটা নিব। তাহলে এই ডিস্টেন্স যদি নিই, তাহলে হচ্ছে 1 কে কেন্দ্র করে এই মেট্রিকের সাহায্যে নেইবারহুড নিলে এরকম হবে, যে তোমার হচ্ছে 1 1 বিন্দু দিয়ে যাবে এখানে 1, এই 1টা কিন্তু এখানে আসে আসলে। হ্যাঁ, এই রেক্ট্যাঙ্গেলটা হবে হচ্ছে এই মেট্রিকের সাহায্যে নেইবারহুড। কিভাবে আমি ভালো মতো এক্সপ্লেন করব খাতায় আবার। তারপরে যদি আমরা এই মেট্রিক নিই, তাহলে সেই ক্ষেত্রে তোমার এই নেইবারহুডটা যদি আমরা নিই 1 এর, তাহলে এরকম ডায়মন্ডের মতো হবে। কিভাবে হবে সেটা আমি খাতায় তোমাদের ব্যাখ্যা করবো আর কি। ধরো এই ফাংশনের যদি নেইবারহুড নিই এই তোমার মেট্রিকের রেসপেক্টে, তাহলে সেটা এরকম হবে দেখতে, যে ধরো এই f0 প্লাস ডেল্টা f0 মাইনাস ডেল্টার এই অঞ্চলের ভিতরে যত ফাংশন যাবে তার কালেকশন। তো তোমার ওপেন স্ফিয়ার যে ওপেন সেট হয়, এগুলো আমি খাতায় প্রমাণ করে দেখাবো, আর খুব একটা দরকার হবে না, এটা আমি এখানে শেষ করছি আর কি। তো আশা করি মোটামুটি মেট্রিকের একটা ছোট হলেও তোমরা ওভারভিউ পেয়েছো। এখন পরীক্ষায় আনসার করার জন্য আমাদের যেভাবে আগাতে হবে সেইটা, এবং হচ্ছে যে আমি হাতে কলমে তোমাদের শিক্ষা দিব। আচ্ছা, মেট্রিক স্পেসের সংজ্ঞায় কারো কোনো সমস্যা আছে কি? নো স্যার। মেট্রিক স্পেসের সংজ্ঞা যদি পরীক্ষা আসে লিখতে পারবো? হ্যাঁ, আগে মেট্রিক লিখতে হবে, তারপরে কি করতে হবে, একটা সেটের উপর যদি আমরা মেট্রিক ডিফাইন করতে পারি, তাহলে সেটাকে বলবো আমরা মেট্রিক স্পেস। হ্যাঁ স্যার আরেকবার বলেন। আচ্ছা, যদি পরীক্ষা আসে ডিফাইন এ মেট্রিক স্পেস, আসে মানে আসবেই, প্রতিবারই আসে, দেখো খেয়াল করে যে একটা মেট্রিক স্পেস ডিফাইন করো, তাহলে আমরা কি দিয়ে শুরু করবো, এরকম যে let x be a non-empty set, a map D from x cross x to 0 to infinity অথবা r plus অথবা r যাই দাও না কেন is called a metric if the following axioms are satisfied। তারপরে এক্সিওম গুলো দিয়ে দিবা এইভাবে তিনটা, যে d of x y greater than or equal to 0, আর এটা 0 হবে তখনই যদি x আর y সমান হয়। দ্বিতীয়ত x থেকে y এর দূরত্ব, y থেকে x এর দূরত্ব সমান। তৃতীয়ত হচ্ছে তোমার ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি। তো বলা হচ্ছে যে এই তিনটা প্রপার্টি যদি d এর থাকে, তাহলে d ইজ এ মেট্রিক অন x। আর আমরা যদি x একটা নন এমপ্টি সেটের উপরে একটা মেট্রিক d ডিফাইন করতে পারি, তাহলে এই পেয়ার x d এটাকে বলা হবে মেট্রিক স্পেস। কোন একটা নন এমপ্টি সেট x এর উপর এরকম একটা মেট্রিক যদি আমরা ডিফাইন করতে পারি, তাহলে সেটাকে বলা হবে মেট্রিক স্পেস। তো তোমার আমি এখানে x ইকুয়াল টু r আর d টা ডিফাইন করেছি এরকম অ্যাবসলিউট ভ্যালু দিয়ে, এবং দেখিয়েছি যে এটা একটা মেট্রিক। একটু আগে আমি প্রমাণ করলাম, তাই এখানে আমি আর দেখাচ্ছি না, এটা ওইটা প্রমাণ করে দেয়া আছে যে এটা আসলে মেট্রিক হয়। তারপরে আমি আরো বেশ কিছু এক্সাম্পল নিয়ে আসছি, এটা তোমার ইয়ার উপর ভিত্তি করে, যেগুলো তোমার পরীক্ষায় আসে। একটু আগে যে দেখালাম যে এটাকে আসলে ইউক্লিডিয়ান মেট্রিক বলে বা ইউজুয়াল মেট্রিক বলে। হ্যাঁ, যে ধরো x1 y1 আর x2 x1 x2 আর y1 y2 যদি হয়, তাহলে x1 minus y1 স্কয়ার x2 minus y2 স্কয়ার তার রুট ওভার, এটাও একটা মেট্রিক হয় R2 তে। তারপরে এটাও দেখালাম আমি ছবিতে যে আসলে তাদের কোটিদ্বয়ের তফাৎ যেটা, তার যদি আমরা অ্যাবসলিউট ভ্যালু নিই, দুটোকে যোগ করি, এটাও কিন্তু মেট্রিক হয়, এবং দুজনের মধ্যে ম্যাক্সিমাম নিলেও মেট্রিক হয়। তো যোগের ক্ষেত্রে এই পুরোটা মেট্রিক হবে,
আর ম্যাক্সের ক্ষেত্রে খালি একটা বাহুটা হচ্ছে তোমার মেট্রিক হবে। এখন বলা হচ্ছে যদি যে কোনো একটা নন এমটি সেট এক্স হয় তার উপরে আমরা এরকম একটা মেট্রিক ডিফাইন করতে পারি এইভাবে যে ডি অফ এক্স ওয়াই সমান 0 হবে যদি এক্স আর ওয়াই সমান হয়, আর 1 হবে যদি তারা অসমান হয়। এই ম্যাট্রিকটাকে বলা হয় ট্রিভিয়াল ম্যাট্রিক। তোমাদের পরীক্ষায় আসছে শো দ্যাট ট্রিভিয়াল ম্যাট্রিক ইজ এ ম্যাট্রিক। তাহলে দেখাতে হবে যে এটা ডিফাইন করলাম, এটা আসলে একটা মেট্রিক হয়। তাহলে আজকে এটা দেখিয়েই শেষ করবো আশা করছি। তাহলে ট্রিভিয়াল ম্যাট্রিকটা যে মেট্রিক হয় এটা প্রমাণটা একটু আমরা দেখি, লক্ষ্য করি। বুঝতে না পারলে আমাকে জিজ্ঞাসা করবো অবশ্যই। প্রথমে এটা তো পরিষ্কার যে ডি অফ এক্স ওয়াইটা গ্রেটার দেন অর ইকুয়াল টু 0। কারণ কি, ডি অফ এক্স ওয়াই এর দুটো মান আছে, একটা 0 আর একটা 1। তাহলে 0 অনেক 0 হচ্ছে 0 সমান আর 1 হচ্ছে 0 চাইতে বড়। তাহলে ডি অফ এক্স ওয়াই হয় 0 সমান বা 0 চাইতে বড়, এটা তো সত্যি, তাই না? দ্বিতীয়ত এটা কারণ কি, কারণ ডি অফ এক্স ওয়াইটা 0 অথবা 1 তাই। দ্বিতীয়ত ডি অফ এক্স ওয়াই সমান 0 হবে ইফ এন্ড অনলি ইফ এক্স ইকুয়াল টু ওয়াই। মানে x ইকুয়াল টু কেবল y হলেই 0 হবে, আর x ইকুয়াল টু y যদি হয় তাহলে d অফ x y 0 হবে, আর d অফ x y 0 তখনই হবে যখন x ইকুয়াল টু y। তার মানে আমরা এটা লিখতে পারি d অফ x y ইজ ইকুয়াল টু 0 ইফ এন্ড অনলি x ইকুয়াল টু y। মানে ফার্স্ট যে কন্ডিশন a হোল্ডস মেট্রিকের। দ্বিতীয়ত আমাদের দেখতে হবে যে d অফ x y আর d অফ y x এটা সমান। তো ধরো d অফ x y সমান আমরা কি জানি, 0 যখন x সমান y, 1 যখন x অসমান y। তা আমরা এটাকে এরকম লিখতে পারি যে 0 যখন y সমান x, নন জিরো যখন তোমার হচ্ছে y নট ইকুয়াল টু x, এভাবে লেখা যায়। তাহলে এভাবে লিখলে এটাকে আমরা বলতে পারি d অফ yx। তাহলে d অফ xy আর d অফ yx আসলে সমান। তাহলে b ও প্রমাণিত হলো। c দেখাতে হবে কি, যে ধরো d অফ xz এটা d অফ xy আর d অফ yz এর চাইতে ছোট বা সমান। তাহলে d অফ xz যদি করি তাহলে এটা আসলে কি হয়, x ইকুয়াল টু z হলে 0 হবে, আর x নট ইকুয়াল টু z হলে হচ্ছে তোমার 1 হবে। আর এই দুজনের যোগফল কি কি আসতে পারে, যদি ধরো x y z তিনটাই সমান হয় তাহলে এটা 0 এটাও 0, তাহলে 0 প্লাস 0 সমান হচ্ছে 0 হবে। আর যদি ধরো x আর y সমান হলো, তার মানে হচ্ছে এটা 0 আর y আর z সমান হলো না, তাহলে কি হবে, এটা হচ্ছে 1, তাহলে 0 প্লাস 1 যোগ করলে 1 হবে। আবার যদি এরকম হয় যে x আর y অসমান আর y আর z সমান, সেক্ষেত্রে কিন্তু হচ্ছে প্রথমটা 1 দ্বিতীয়টা 0, যোগ করলে 1 আসছে। আবার তোমার যদি দুটোই এরকম হয় যে x ও y এর সমান না আর y z এর সমান না, সেক্ষেত্রে এটা 1 এটা 1, দুটো যোগ করলে আসছে 2। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে d অফ xz এর মান হচ্ছে কেবলমাত্র 0 আর 1 হতে পারে, আর d অফ মানে এই দুটোর যোগফল হতে পারে 0 1 2, এই তিনটা হতে পারে। তাহলে দেখা যাচ্ছে যে এটার মান হয় এটার সমান হতে পারে অথবা এটার চাইতে মানে এটার চাইতে বড় হতে পারে। 2 এর ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে আমরা বড়, বা এটাতে যদি 0 আসে এটাতে 1 আসে, সেক্ষেত্রে এই পাশটা বড়। তাহলে দেখা যাচ্ছে যে d অফ xz টা d অফ xy আর yz এর চাইতে কি ছোট বা সমান। তার মানে থার্ড যে ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি এটাও স্যাটিসফাইড হলো। সুতরাং আমরা বলতে পারি যে d ইজ এ মেট্রিক অন x। দিস ম্যাট্রিক্স ক্যান বি ডিফাইন্ড অন এনি নন এমপ্টি সেট। যে কোনো নন এমপ্টি সেটের উপরে এই মেট্রিকটা ডিফাইন করা যায় আর কি। তো এটা ছিল আমাদের হচ্ছে তোমার ট্রিভিয়াল মেট্রিক। তোমাদের পরীক্ষার কোশ্চেন দেখলে দেখতে পারো যে কোন একবার আসছে যে ট্রিভিয়াল মেট্রিকটা একটা মেট্রিক হয়। তারপরে আরেকটা আমি বলেছিলাম যে এটা আমি তোমাদের হাতে নাতে দেখাবো, হ্যাঁ, যেহেতু সময় একটু আছে 10 মিনিট, আমি এটাও একটু দেখিয়ে দিই। আর এইগুলো আমার নোটগুলো তোমাদের গ্রুপে আমি দিয়ে দিব আর কি। হ্যাঁ, এটা হাতের লেখা একটু ভুল টুল থাকতে পারে, আমি পড়ানোর সময় এটা কারেকশন করে দিব। তো ধরো বলা হচ্ছে যে যদি x একটা মেট্রিক স্পেস হয় উইথ দ্য মেট্রিক d, তাহলে আমরা একটা d1 মেট্রিক আর একটা তৈরি করতে পারি d কে ব্যবহার করি। সেটা কিভাবে, যে d1 টা dxy ডিভাইডেড 1 প্লাস dxy এরকম করে। তো এটা যে d টা আমাদের জানা হচ্ছে মেট্রিক, d1 টা এইভাবে ডিফাইন করলাম, এটাও যে একটা মেট্রিক হবে এটা প্রমাণ করতে বলেছে। তাহলে এটা প্রমাণ করতে হলে যে মেট্রিকের সবগুলো প্রপার্টি সেগুলো আমাদের দেখাতে হবে। যেহেতু d একটা মেট্রিক, সুতরাং dxy গ্রেটার দেন 0 এটা আমাদের জানা, আর dxy টা 0 হবে ইফ এন্ড অনলি x ইকুয়াল টু y। এখন আমাদের যেহেতু এইটা গ্রেটার দেন 0, তাহলে এটার সাথে যদি 1 যোগ করে দিই
তাহলে এটা অবশ্যই এর নিচে যেটা আছে সেটা কি হতে পারে, বড় জোর অন হতে পারে, হ্যাঁ মানে সর্বনিম্ন অন হতে পারে বা অনের চাইতে বেশি হতে পারে, নিচেরটা অবশ্যই জিরো হবে না। তাহলে ডি অফ এক্স ওয়াই কে এটা দিয়ে যদি ভাগ করে দিই, এটাও পজিটিভ এটাও পজিটিভ, তাহলে তাদের ভাগফলটা কি, ডি অফ এক্স ওয়াইটা জিরো হলে জিরো হবে, আদারওয়াইজ জিরোর থেকে বড় হবে, কিন্তু অনেক চেয়ে ছোট হবে, আবার খেয়াল করলে দেখতে পারবা আর কি। তাহলে এটা সবসময় একটা পজিটিভ নাম্বার, নন নেগেটিভ আমরা বলতে পারি। তার মানে এটা আসলে কি, এটাই আমাদের হচ্ছে আমাদের যে ডিফাইন করেছিলাম ডি অন এক্স ওয়াই, আমাদের দেখাতে হবে ডি অন এক্স ওয়াইটা গ্রেটার দেন অর ইকুয়াল টু জিরো, আর দেখাতে হবে ডি অন এক্স ওয়াইটা জিরো হবে যখন এক্স ইকুয়াল টু ওয়াই। দেখা যাক, আমরা ধরে নিলাম যে ডি অন এক্স ওয়াইটা হচ্ছে জিরো, তাহলে ডি অন এক্স ওয়াই মানে কি, এটা এই জিনিসটা জিরো, আর গুণ করে দিলে ডি অফ এক্স ওয়াই জিরো, আর আমরা জানি ডি অফ এক্স ওয়াই জিরো হয় কখন, যেহেতু ডিটা মেট্রিক, এক্স ইকুয়াল টু ওয়াই হলেই কেবল ডি অফ এক্স ওয়াইটা জিরো হয়। আবার উল্টো ভাবে ধরে নিলাম যে এক্স সমান ওয়াই, তাহলে এক্স সমান ওয়াই হলে ডি অফ এক্স ওয়াই কিন্তু জিরো, যেহেতু ডিটা মেট্রিক, তাহলে ডি ওয়ান এক্স ওয়াইটা হচ্ছে জিরো বাই ওয়ান প্লাস জিরো, তার মানে এটাও জিরো। তার মানে আমরা দেখাতে সক্ষম হলাম যে ডি ওয়ান এক্স ওয়াইটা জিরো ইফ এন্ড অনলি ইফ এক্স ইকুয়াল টু ওয়াই। তাহলে এ প্রপার্টিটা হোল্ড করলো। দ্বিতীয়ত আমাদের দেখাতে হবে ডি অফ এক্স ওয়াইটা, ডি ওয়ান এক্স ওয়াইটা হচ্ছে ডি ওয়ান ওয়াই এক্স এর সমান। আচ্ছা, ডি ওয়ান এক্স ওয়াইটাকে আমরা এইভাবে লিখতে পারি, এখন ডি যেহেতু মেট্রিক, ডি এক্স ওয়াই আর ডি ওয়াই এক্স কিন্তু সমান, তাহলে এটা সমান আমরা লিখতে পারি ডি ওয়ান ওয়াই এক্স। তার মানে বি হোল্ড করলো, আর বাকি থাকে সি। আচ্ছা, তোমাদের আমি অ্যাটেন্ডেন্সটা কাউন্ট করছি আজকে অনলাইনেই। আমি যে আমার কাছে যে রোল নাম্বার তালিকাটা আছে সেটা শুধুমাত্র তোমাদের জোর গ্রুপের, বিজোড় গ্রুপের তালিকাটা আমি এখনো কালেক্ট করতে পারিনি। রাহাত প্লাস তোমাদের যে ক্যাপ্টেন আছো তাদের কাছে আমি একটু এই তোমার একটা এমএস ওয়ার্ড লিস্ট চাচ্ছি, বা এক্সেলে যদি রোল নম্বর গুলো তালিকা আমার কাছে করা আছে স্যার, পাঠিয়ে দেব। আচ্ছা, একটু কাইন্ডলি আমার কাছে পুরোটা পাঠিয়ে দিলে খুবই ভালো হয়, তাহলে আমি রোল কল করবো আর কি তোমাদের। হ্যাঁ আচ্ছা স্যার, এখন পাঠিয়ে দেব কি? হ্যাঁ, এখন পাঠালে হবে না, আমার আরেকটা ক্লাস আছে এই 3-4 মিনিট পরেই আর কি। হ্যাঁ আচ্ছা স্যার। তো হ্যাঁ, তারপরে থার্ড কন্ডিশনটা কি ছিল, যে দেখাতে হবে ডি অন এক্স জেড ইজ লেস দেন অর ইকুয়াল টু ডি অন এক্স ওয়াই প্লাস ডি অন ওয়াই জেড, তাই না? তো সেটা দেখানোর জন্য আমরা ডি ওয়ান এক্স ওয়াই কে আমরা এরকম ভাবে লিখতে, এক্স জেড সমান এটা লিখতে পারি, আবার এটাকে আমরা ভেঙে এরকম লিখতে পারি 1 মাইনাস 1 ডিভাইডেড 1 প্লাস ডি এক্স জেড, লসাগু করে দাও, তাহলে 1 1 কেটে গেলে এইরকমই আসবে। আচ্ছা, এখন আমরা ডি অফ এক্স জেড, যেহেতু ডিটা মেট্রিক, আমরা জানি ডি অফ এক্স জেড ইজ লেস দেন ডি অফ এক্স ওয়াই প্লাস ডি অফ ওয়াই জেড, তাই না? তাহলে এই জিনিসটা যদি আমি এখানে রিপ্লেস করে দিই, রিপ্লেস করে দিলে কি হবে, এখানে একটা জিনিস ছিল ছোট, আর একটা জিনিস বসায় দিলাম সেটা হচ্ছে এতে বড়, তাহলে বড় জিনিস দিয়ে যদি ভাগ করি তাহলে কি এই ভাগফলটা হয়ে যাবে ছোট, এখানে যা আছে তার চাইতে এই ভাগফলটা ছোট হয়ে যাবে। এই ভাগফল যদি ছোট হয়ে যায় তাহলে 1 থেকে একটা বড় জিনিস বিয়োগ করছিলাম, এখন 1 থেকে আর একটু ছোট জিনিস বিয়োগ করছি, তাহলে কি হবে, এই ফলাফলটা টোটালি কি হয়ে যাবে, এটার চাইতে এটা অবশ্যই বড় হবে। আসলে এটা পরিষ্কার হওয়া দরকার আরেকটু। ধরো এই জায়গায় 1 থেকে আমি 0.5 বিয়োগ করছি, 0.5 বিয়োগ করলে আসবে 0.5, তাই না? 0.5 বিয়োগ না করে যদি আমি 0.4 বিয়োগ করি তাহলে কি হবে, 0.4 বিয়োগ করলে 0.6 আসবে, মানে বড় হয়ে যাবে। তো এইটা হচ্ছে তোমার 1 থেকে এটা বিয়োগ করছিলাম, এখন এটা না বিয়োগ করে যে এটা চাইতে ছোট আরেকটা জিনিস বিয়োগ করছি, তাহলে কি হবে, এই পাশটা বড় হয়ে যাবে, যে লেস দেন অর ইকুয়াল টু হবে। বড় জিনিস কিরকম, যে তোমার এটার চাইতে আমি বড় আর একটু যদি বসাই তাহলে বড় জিনিস দিয়ে ভাগ করছি, তাহলে ভাগফলটা ছোট হবে। যেমন 10 কে তোমার যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে একরকম হবে, 3 দিয়ে ভাগ করলে আরেক রকম হবে, তাই না? আচ্ছা, 12-র কথা বলি, 12 কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে 4 হবে, আর 4 দিয়ে ভাগ করলে 3 হবে। তার মানে যত বড় সংখ্যা দিয়ে ভাগ করবো তত ছোট হয়ে যাবে ফলাফল, তাহলে এই ফলাফলটা ছোট হয়ে যাচ্ছে। তাহলে এই বিয়োগ যদি করি তাহলে রেজাল্টটা কিন্তু বড় হবে, এইটার চাইতে এই পাশটা অবশ্যই বড় হবে। এখন এটা লসাগু করে দিলাম, লসাগু করে দিলে এরকম হয় 1 1 কেটে দিলাম, তারপর এই ডি অফ এক্স ওয়াই এর নিচে এই পুরোটা দিলাম, ডি অফ ওয়াই জেড এর নিচেও পুরোটা দিলাম, দুটো অংশে ভাগ করে দিলাম, তাহলে এটা আর এটা সমান সমান থাকছে। কিন্তু এখন ধরো একটা বড় জিনিস দিয়ে ভাগ করা ছিল, আমি একটা জিনিস অমিট করে দিলাম, এই টার্মটা কমিয়ে দিলাম, তাহলে এই ভাগফলটা কি হবে, আগের চাইতে কি হবে,
বড় হয়ে যাবে না, কারণ হচ্ছে বড় হবে স্যার। হ্যাঁ বড় হবে। আবার এখানেও একটা জিনিস কমিয়ে দিলে এই ভাগফলটাও বড় হবে, তার মানে এটা প্লাস এটা লেস দেন অর ইকুয়াল টু এটা প্লাস এটা লিখতে পারি। এটা আমি করলাম আসলে, এটাকে আমরা এরকম d1 yz আর এটা সমান হচ্ছে d1 xy লিখবো, তাই তাহলে আমরা দেখাতে পারলাম যে d1 xz ইজ লেস দেন অর ইকুয়াল টু d1 xy প্লাস d1 yz। সুতরাং c হোল্ড করলো, সুতরাং d1 টাও একটা মেট্রিক ডিফাইন করা গেল। এটা দিয়ে আমরা দেখাতে পারি যে d যদি একটা মেট্রিক থাকে তাহলে আমরা ইনফাইনাইট সংখ্যক মেট্রিক ওই স্পেসের উপরে তার সাহায্যে ডিফাইন করতে পারি। আজকে এ পর্যন্তই, তোমরা ভালো থাকো সবাই। আমি আজকে অনলাইনের তোমাদের যে উপস্থিতি সেটাই কাউন্ট করব, সামনের দিন তোমাদের রোল কল করবো ইনশাআল্লাহ। তো ভালো থাকো সবাই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।